আমরা সবাই কম বেশি স্পাই বা গুপ্তচর সম্বন্ধে পড়েছি বা সিনেমাও দেখেছি। স্পাই বললেই চোখের সামনে ভেসে ওঠে একজন, তিনি জেমস বন্ড। কিন্তু কোনো মহিলা গুপ্তচর সাধারণত দেখা যায় না কল্পকাহিনী বা সিনেমায়। তবে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন এক মহিলার কথা তুলে ধরব, আসলে যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে মারাত্মক স্পাই। মারাত্মক শব্দটা একেবারেই আক্ষরিক অর্থেই। এই মহিলার ওপর ছিল প্রায় 50,000 মানুষের মৃত্যুর অভিযোগ। বলা হতো কোনো পুরুষের চোখের দিকে তাকিয়ে তার হৃদয়ের কথা বুঝে যেতে পারতেন এই গুপ্তচর মহিলা। শত্রুপক্ষের শিবিরে এমন কোনো উচ্চপদস্থ অফিসার বাকি ছিলেন না যার সঙ্গে একান্তে রাত কাটাননি এই স্পাই। কথা হচ্ছে মার্গারেট গিয়ারট্রুডা ম্যাকলয়েডের, যাকে গোটা বিশ্ব চেনে মাতাহারি নামে। মার্গারেটের জন্ম 1876 সালে নেদারল্যান্ডসের লিওয়ার্ডেন শহরে। ছোট থেকেই অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি। শৈশবে দিনের অনেকটা সময় সাজগোজ করতে ব্যয় করতেন মার্গারেটা। অনেকেই মনে করেন সেই সময় যদি মিস ইউনিভার্স বলে কোনো প্রতিযোগিতা হতো তাহলে নিঃসন্দেহে জিতে যেতেন মার্গারিটা। প্রসাধনের পাশাপাশি তার আর একটা শখ ছিল, বিশ্বভ্রমণের শখ। ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াবেন। সম্ভ্রান্ত পরিবারে জন্মালেও মার্গারেটার জীবন ঘুরে যায় 13 বছর বয়সে। তার বাবা তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেন এবং অন্য এক মহিলাকে বিয়ে করে নতুন সংসার পাতেন। ঠিক এর 2 বছর পরই বিনা চিকিৎসায় মারা যান মার্গারেটার মা। এই সময় তার সম্পর্ক হয় 1 বছর 40-এর উচ্চপদস্থ ডাচ অফিসারের সঙ্গে। কয়েকদিনের সম্পর্কেই রুডলফ ম্যাকলয়েডকে বিয়ে করেন মার্গারেটা। সেনাবাহিনীর উচ্চ পদে থাকার দরুন অর্থের কোনো অভাব হল না তাদের, কিন্তু বদলে জুটল লম্পট স্বামীর অকথ্য অত্যাচার। বিয়ের আগে আর বিয়ের পরের মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পেলেন তিনি। শোনা যায় মার্গারেটা এবং রুডলফের একটি পুত্র সন্তানও হয়েছিল, তবে 2 বছর বয়সেই সে মারা যায়। এরপর মার্গারেটার আর স্বভাবতই কোনো পিছুটান ছিল না ম্যাকলয়েড পরিবারের প্রতি। অবশেষে বছর 5-এর মধ্যেই স্বামীকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন মার্গারেটা ম্যাকলয়েড। এইভাবে বেরিয়ে আসার ফলে ব্যাপক আর্থিক অনটনে পড়েছিলেন তিনি। এতদিন তিনি যে জীবনযাপন করছিলেন তার রক্ষা করা সম্ভব হচ্ছিল না তার। এক প্রকার পেটের দায়ে তিনি ঠিক করলেন ডান্স বারে নাচবেন। অল্প সময়ের মধ্যেই দারুণ নাচ শিখে নেন মার্গারেটা। নাচের পারদর্শিতা দেখে তার শিক্ষকই তাকে মাতাহারি নাম দেন। মালয় ভাষায় এই নামের অর্থ হল ভোরের শুরু। এরপর নেদারল্যান্ডস থেকে ফ্রান্সের প্যারিসে চলে আসেন তিনি। অমন লাস্যময়ী নারীর আবেদনময়ী নাচ প্যারিসবাসী এর আগে কিন্তু দেখেনি। শোনা যায় সেখানেই তিনি নাচতেন যেখানেই পুরুষরা মৌমাছির ঝাঁকের মতন এসে হাজির হতো। সেই নাচই মাতাহারির পেট চালানোর অবলম্বন ছিল, তাই হয়ে ওঠে তার মুখ্য হাতিয়ার। মাতাহারির নাচের অন্যতম অংশ ছিল স্ট্রিপ ডান্স। ফলত উচ্চপদস্থ অফিসারদের আনাগোনা লেগেই থাকত মাতাহারির দরবারে। প্যারিসের তথাকথিত এলিট শ্রেণীর পুরুষরা টাকা পয়সা গয়না দামি দামি উপহারে ভরিয়ে রাখত মাতাহারিকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মাতাহারির নাম গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, জার্মানি সর্বত্র আগুনের মতন ছড়িয়ে পড়ে তার নাম। সব পুরুষই তাকে একটিবার দেখতে চায়, একটিবার ছুঁতে চায়। 1914 সালে বার্লিনে শো করতে গিয়ে আটকে পড়েন মাতাহারি। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় প্রায় 6 থেকে 8 মাস তাকে সেখানেই থাকতে হয়। সেখানে থাকাকালীন মাতাহারির আলাপ হয় অফিসার ক্রোম্যানের সঙ্গে।
ক্রোম্যান সেই সময় জার্মান ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করছিলেন। মাতাহারিকে তিনি গুপ্তচর বৃত্তির প্রস্তাব দেন। কাজ একদম পরিষ্কার ছিল, প্যারিসের উপর মহলে তার পরিচিতিকে ব্যবহার করে ফ্রান্সের সেনাবাহিনীর গোপন তথ্য জোগাড় করা। এই জন্য তাকে 20,000 ফ্রাঁ পুরস্কার দেওয়ার কথা জানান ক্রোম্যান। সাম্প্রতিককালে সামনে আসা তথ্য থেকে জানা যায় এই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেন মাতাহারি, তবে সেই অর্থ তিনি ফেরত দেননি। বার্লিনে থাকাকালীন তাকে যে হেনস্থা পোহাতে হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে তিনি টাকাটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এরপর ফ্রান্সে ফেরার সময় তাহার জাহাজ আটকে দেওয়া হয় পোর্ট অফ ফোকস্টনে। এখানে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল গুপ্তচর সন্দেহে। মাতাহারির নিউট্রাল পাসপোর্ট এবং বাচনভঙ্গির সাবলীলতা দেখে ফ্রেঞ্চ পুলিশ তাকে গুপ্তচর বলে সন্দেহ করে, যদিও প্রমাণের অভাবে তখনকার মতন ছেড়ে দেওয়া হয় তাকে। কিন্তু প্যারিসে মাতাহারির পেছনে লোক লাগিয়ে দেন ফ্রেঞ্চ কাউন্টার এসপায়ানেজ ব্যুরোর অধিকর্তা ক্যাপ্টেন জর্জ লাডেহো। ফ্রান্সে ফিরে এসে আবার নিজের পূর্ববর্তী জীবনে ফিরে গেলেন মাতাহারি। তবে কয়েক মাসের মধ্যেই তার জীবনে আগমন ঘটল স্বপ্নের পুরুষের। তার প্রেমিক উইলিয়াম ম্যাসলস ছিলেন রাশিয়ান সেনার একজন উচ্চপদস্থ কমান্ডার। কয়েকদিনের মধ্যেই যখন উইলিয়ামকে যুদ্ধে ফেরত যেতে হলো, মাতাহারিও উইলিয়ামের সঙ্গে যেতে চাইলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে তো সাধারণ মানুষকে আর প্রবেশ করতে দেওয়া যায় না। এই সময় নিজের পুরনো প্রেমিকের মাধ্যমে মাতাহারি যোগাযোগ করলেন ক্যাপ্টেন জর্জ লাডোহোর সঙ্গে। আর্জি একটাই, তাকে যেন উইলিয়ামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেতে দেওয়া হয়। এই সময় ক্যাপ্টেন লাডোহো মাতাহারিকে গুপ্তচর বৃত্তির জন্য প্রস্তাব দেন। এতে উইলিয়ামের কাছাকাছিও থাকা যাবে, আবার বিপুল অর্থও আসবে। তাই সহজেই রাজি হয়ে যান মাতাহারি। মাতাহারির নতুন ঠিকানা হয় মাদ্রিদে। সেখানে এক জার্মান উচ্চপদস্থ অফিসার অ্যারন কালকে নিজের প্রেমের জালে জড়িয়ে নেন এবং জার্মান সেনার অনেক গোপন তথ্য জেনে নেন মাতাহারি। ক্যাপ্টেন লাডোহো মাতাহারিকে নির্দেশ দেন অ্যারন কার্লকে খেলিয়ে আরও কিছু তথ্য বের করে আনতে হবে তাকে। কিন্তু এবার একটু গন্ডগোল হয়ে যায়। মাতাহারির এই অভিপ্রায় বুঝতে পেরে যান অ্যারন কার্ল। এরপর জার্মানরা এমন এক খেলা খেলে যাতে চিরকালের জন্য কুপকাত হয়ে যান মাতাহারি। তারা বিভিন্ন ফ্রেঞ্চ কোড ব্যবহার করে আইফেল টাওয়ার এবং তার আশেপাশের অঞ্চলে রটিয়ে দেন যে মাতাহারি আসলে একজন ডাবল এজেন্ট। এর আগে জার্মান ক্রোম্যান নামক এক ব্যক্তির থেকে 20,000 ফ্রাঁ নিয়েছেন। মাতাহারির এই জার্মান প্রেক্ষাপট শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ফ্রান্স। তারা ঠিক করে মাতাহারিকে গ্রেপ্তার করবে। দুর্ভাগ্যবশত এত কিছু যে হচ্ছিল তার কিছুই খবর পাননি মাতাহারি। মাদ্রিদে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে ফিরে আসেন প্যারিসে। তিনি আশা করেছিলেন প্যারিসে ফিরতেই তাকে উপহারে ভরিয়ে দেবে ফ্রেঞ্চ সরকার, কিন্তু হয়েছিল ঠিক এর উল্টোটা। 1917 সালের 24শে জুলাই প্যারিস থেকে গ্রেপ্তার করা হয় মাতাহারিকে। অভিযোগ বিশ্বাসঘাতকতার। আরও এগোনোর আগে চলুন একটু দাঁড়ানো যাক। 2017 সালের কিছু ডিক্লাসিফাইড তথ্যবলি থেকে এই ঘটনার আরেকটি বয়ান পাওয়া গেছে। ভেডনের যুদ্ধে প্রায় 50,000 ফ্রেঞ্চ সৈনিক মারা যায়। ফলত ফ্রান্সের 68টি রেজিমেন্ট একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দেয়। এদিকে ফ্রান্স সরকার বা ক্যাপ্টেন লাডোহো কেউ এই ব্যর্থতার দায় নিজেদের ঘাড়ে নিতে চাইছিলেন না। সেই জন্য তাদের প্রয়োজন ছিল বলির পাঁঠা। না হলে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স একটু তলিয়ে দেখলেই ধরতে পারত জার্মানির চাল। ইতিহাসবিদদের মতে ফ্রান্সের উচ্চপদস্থ আধিকারিকরা সুযোগ বুঝে সব দোষ চাপিয়ে দিয়েছিলেন মাতাহারির ঘাড়ে। একই সঙ্গে রটিয়ে দেওয়া হয়েছিল যে মাতাহারি একজন ডাবল এজেন্ট। মাতাহারিকে এরপর পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত কারাগার সেন্ট লেজারে। যে নারী এতদিন পর্যন্ত
ওঠা বসা করেছেন ইউরোপের ক্ষমতাশীলদের সঙ্গে, তার স্থান হল ফ্রান্সের এক এঁদো কারাগারে। শোনা যায় মাতাহারিকে উইলিয়াম ম্যাসলফ বা তার উকিল কারোর সঙ্গেই দেখা করতে দেয়া হয়নি। মাস তিনেক জিজ্ঞাসাবাদ করা হয় মাতাহারিকে, তারপর ট্রায়ালে তোলা হয়েছিল তাকে। ট্রায়ালে তিনি বারবার বলতে থাকেন তিনি নির্দোষ, কিন্তু জুরিরা তো আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। ট্রায়াল ছিল তা ঘোষণা করার উপলক্ষ মাত্র। মাতাহারি ফ্রান্সের গোপন তথ্য জার্মানিকে দিয়েছিলেন বলেই 50,000 সৈন্যের মৃত্যু হয় বলে ঘোষণা করেন বিচারকরা। বিচারে প্রাণদণ্ড হয় মাতাহারির। অবশেষে 15 অক্টোবর 1917 সালে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে হত্যা করা হয় মাতাহারিকে। গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার পরেও মাতাহারির মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। এরপর অবশ্য পরিবারকেও তুলে দেওয়া হয়নি তার দেহ। ইউরোপের রাজনীতির দাবা খেলায় সামান্য এক বোরের মতন কাটা পড়ে যায় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর এই মাতাহারি। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।